Uh, Assalamu alaikum, everyone. Welcome to the class, the CSE 425, and the course title is Cyber and Intellectual Property Law. আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি ফাইনাল পরীক্ষা টপিকস দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফাইনাল পরীক্ষার যে টপিকস গুলো দিয়ে দিয়েছি ওগুলো আমি একটু আবার তোমাদের সাথে একটু বলতে চাই যে তোমাদেরকে যে সাবজেক্ট গুলো দিয়েছিলাম ওটা ছিল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আমরা আসলে কি বুঝি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তারপর প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট লেআউট ডিজাইন, প্রোটেকশন, তারপর লাস্টে দিয়েছিলাম আইসিটি অ্যাক্ট এন্ড ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো আজকে আমরা স্টার্ট করছি। এই ডকুমেন্টস গুলো কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে থাকার কথা। হ্যাঁ, আমি স্টার্ট করে দেই। প্রথমে যেটা আমরা জানবো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আসলে আমরা কি বুঝি। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টির বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বুদ্ধিবৃত্তিক সম্পত্তিকে ইংলিশে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আসলে আমরা কি বুঝি, যেটাকে সংক্ষেপে আমরা বলছি আইপি। আইপি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেকশন দেওয়ার জন্য আসছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। যত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আছে ওই বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এনেছি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন, বা ইংলিশে বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। তো প্রথমে আমরা একটু দেখি নেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আসলে আমরা কি বুঝি। এখানে যেটা বলেছে দেখো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেফার্স টু ক্রিয়েশনস অফ দ্য মাইন্ড, এভরিথিং ফ্রম ওয়ার্কস অফ আর্ট টু ইনভেনশনস, কম্পিউটার প্রোগ্রামস টু ট্রেডমার্কস এন্ড আদার কমার্শিয়াল সাইন। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে সেই সমস্ত সম্পত্তিকে বোঝায় যা তৈরি করতে বিশেষ ধরনের দক্ষতার, মানুষের একটা ক্রিয়েটিভ মাইন্ডের প্রয়োজন হয়, মননশীলতার প্রয়োজন হয়, এবং ওই একটা উদ্ভাবনী ক্ষমতা থাকতে হয়। হ্যাঁ, নিত্য নতুন আবিষ্কার থাকতে হয়। যেসব সম্পত্তি নিত্য নতুন ধারণা, নিত্য নতুন আবিষ্কার এবং একটা মানুষের একটা বিশেষ দক্ষতা, হ্যাঁ, এবং জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে যেসব সম্পত্তিতে, ওইসব সম্পত্তিগুলোকে আমরা বলছি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। এবং এই বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলো কিন্তু আমাদের প্রচলিত সম্পত্তি থেকে আলাদা। প্রচলিত যে সম্পত্তি বলতে আমরা বলতেছি আমাদের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলো তো সম্পত্তি, আমাদের আশেপাশে যা আছে সম্পত্তি। কিন্তু এই সম্পত্তিগুলো থেকে আলাদা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। কারণ এই ধরনের সম্পত্তিগুলো চাইলে সবাই তৈরি করতে পারে না। হ্যাঁ, যাদের মেধা, দক্ষতা, মননশীলতা, উদ্ভাবনী শক্তি আছে, শুধুমাত্র তারাই এই ধরনের সম্পত্তিগুলো ক্রিয়েট করতে পারে, তাদের নিজস্ব মাইন্ড, নিজস্ব যে নলেজ, এগুলো ক্রিয়েট দিয়ে। তো সাধারণত মনে রাখবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো খালি চোখে, হ্যাঁ, তুমি দেখতে পাবা না। যেমন তুমি অন্য যে জেনারেল টাইপ অফ প্রপার্টি আছে এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। একটু আগে বললাম যে আমাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা আছে, এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু বুদ্ধিবৃত্তিক সম্পত্তি গুলো এরকম ধরনের সম্পত্তি যেগুলো টেনজিবল না, ইনট্যানজিবল, ইংলিশে বলি ইনট্যানজিবল, বাট এগুলো আমরা ফিল করি, এই সম্পত্তিগুলো আমরা ফিল করি। ধরো একজন ব্যক্তি একটা কবিতা লিখলো, গল্প লিখলো, নোভেল লিখলো, হ্যাঁ, এইটা তার একটা যেটা বিশেষ দক্ষতা ব্যবহার করে সে এটা ক্রিয়েট করলো, একটা সৃষ্টিকর্ম সে তৈরি করলো। এই সৃষ্টিকর্মের ফলে তার একটা কপিরাইট বা তার একটা ক্রেডিট তার কাছে যাবে। ওই সম্পত্তিটার উপর তার একক মানে অধিকার থাকবে। এই যে কপিরাইট বলছি, হ্যাঁ, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। অথবা কম্পিউটার সফটওয়্যার, যে কম্পিউটার কোন ইঞ্জিনিয়াররা তোমাদের মতো তারা কম্পিউটার কোন ভিডিও গেম বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করলো, ওটার মালিকানাও কিন্তু দেখা যাবে যে তৈরি করেছে, কপিরাইট তার কাছেই যাবে। এগুলো কিন্তু সবই বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। আমরা যদি বলি নাটক, সিনেমা, তারপরে বুকস, তারপরে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামস বলি, বিভিন্ন ধরনের লোগো বলি, হ্যাঁ, সাইন বলি, সবগুলো বিষয় কিন্তু বুদ্ধিবৃত্তিক সম্পত্তির একটা অংশ। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, ইনট্যানজিবল একটা বিষয়। ধরো
একটা কোম্পানির খুবই সুনাম আছে, গুড উইল সুনাম আছে। এই সুনামটাও কিন্তু এক ধরনের বুদ্ধিভিত্তিক সম্পত্তি, অর্থাৎ একটা বিজনেস কোম্পানি বা একটা প্রতিষ্ঠান যখন সুনামের সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড করে যায়, এই যে তাদের সুনামটা আছে সমাজে, রাষ্ট্রে, এটাও এক ধরনের বুদ্ধিভিত্তিক সম্পত্তি। এই সুনাম কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, শুধু আমরা ফিল করি যে সুনামের কারণে মানুষ ওই প্রোডাক্টটা কিনে থাকে। হ্যাঁ, কিন্তু এই যে গুডউইলটা কিন্তু খালি চোখে আমরা দেখতে পারি না, এটা ফিল করতে পারি। ঠিক বুদ্ধিভিত্তিক সম্পত্তির কনসেপ্ট গুলো ঠিক ইনট্যাঞ্জিবল, এভাবে খালি চোখে আমরা দেখতে পাই না। দেখো, ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, ইনভেন্টিভনেস এগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। এবং এই বুদ্ধিভিত্তিক সম্পত্তির ফলে কি হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, নিত্য নতুন চাকরির বাজার এবং শিল্প কারখানার যে একটা গতিশীলতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এই বুদ্ধিভিত্তিক সম্পত্তির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, কারণ এই বুদ্ধিভিত্তিক সম্পত্তির মাধ্যমে নিত্য নতুন আবিষ্কার ঘটে, নিত্য নতুন প্রোডাক্টের ইন্ট্রোডিউস হয় আমাদের কাছে। তো এই কারণেই কিন্তু বলছি আমরা ইনহ্যান্স দ্য কোয়ালিটি এন্ড এনজয়মেন্ট অফ লাইফ। হোয়াই ডাজ আইপি ম্যাটার? কেন বুদ্ধিভিত্তিক সম্পত্তিটা একটা প্রয়োজনীয়তা আছে, বা এটা কি নিয়ে আলোচনা করে? এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, the progress and well-being of humanity depend on our capacity to come up with new ideas and creations. Technological progress requires the development and application of new invention, while a vibrant culture world constantly seek new ways to express itself. Intellectual property rights are also vital. মানে মূল কথা একটু আগে যাই বলেছি, নিত্য নতুন যত কিছু আবিষ্কার হচ্ছে, এগুলো আমাদের লাইফে খুবই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। তাই আমরা বলছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বুদ্ধিভিত্তিক সম্পত্তি অবশ্যই ম্যাটার করে। এই যে তোমার সাথে আমাদের ক্লাস অনলাইনে জুম অ্যাপ ইউজ করে ক্লাস করতেছি, এটা কিন্তু এই যে জুম অ্যাপটা, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই প্ল্যাটফর্মটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যেই পড়ে। যারা এটা ওন করে, এই যে যারা জুম এটা ইনভেন্ট করলো, তারা কিন্তু এটা প্রফিট, মালিকানা সবকিছু তাদের কাছেই যাচ্ছে। নেক্সট যে প্যারাটার ডান দিকে দেখো, আইপি রাইটস। আইপি রাইটস বলতে বোঝাচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার। একটু আগে আমরা দেখলাম বুদ্ধিভিত্তিক সম্পত্তি এক জিনিস, এবার আমরা দেখতেছি যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার। বুদ্ধিভিত্তিক সম্পত্তির অধিকারগুলো আসলে কি কি? হ্যাঁ, সম্পত্তির অধিকারগুলো এখানে বলতেছে কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক। হ্যাঁ, এই সবগুলোকে আমরা বলছি আইপি রাইটস এর বিষয়। তোমাদেরকে যদি পরীক্ষা কোশ্চেন করা হয়, হোয়াট আর দ্য সাবজেক্ট ম্যাটারস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়বস্তুগুলো কি কি, অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি কি বিষয় নিয়ে আলোচনা করে, সোজা ভাষায় বলবা প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, ইন্টিগ্রেটেড সার্কিট লেআউট ডিজাইন, কম্পিউটার সফটওয়্যার, আদার যত কিছু সবগুলোই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এইসব ইন্টেলেকচুয়াল, এখন যদি বলা হয় নরমাল প্রপার্টি থেকে, জেনারেল প্রপার্টি থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোন কোন দিক দিয়ে আলাদা, হ্যাঁ, তখন তোমরা কিন্তু নিজেই কমন সেন্স ইউজ করে লিখতে পারবা। জেনারেল সেন্সে আমরা প্রপার্টি বলতে কোনগুলোকে বুঝি, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আমরা কোনগুলোকে বুঝি। হ্যাঁ, আবার নরমাল ইন জেনারেল প্রপার্টি গুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের নরমাল আইন আছে। দেশের প্রচলিত যে নরমাল জেনারেল ল আছে, ওটার মাধ্যমে দেশের আমাদের জেনারেল প্রপার্টিজ গুলোকে লিগালি প্রোটেক্ট করা হয়। অন দা আদার হ্যান্ড, আমাদের ইন্টেলেকচুয়াল যে প্রপার্টিজ গুলো আছে, এগুলোকে লিগালি প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল আমরা ইন্ট্রোডিউস করেছি। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি যে প্যাটেন্টস বলতে আমরা কি বুঝি। প্যাটেন্ট হচ্ছে নতুন কোন ধরনের ফর্মুলা বা সূত্র বা ফর্মুলা, এরকম নতুন কোন আবিষ্কার করার ফলে ওই আবিষ্কারটা নিয়ে যে এটা ক্রিয়েট করলো, যে আবিষ্কার করলো, এই ডিজাইন, এই ফর্মুলা যে আবিষ্কার করলো, সে সরকারের কাছে আবেদন করবে যে আমি নতুন একটা আবিষ্কার করেছি যা আগে কখনো হয়নি, নিউ ইনভেনশন। তাকে অবশ্যই প্রুফ করতে হবে নিউ একটা ইনভেনশন,
যেটা প্রিভিয়াসলি আমাদের সোসাইটিতে বা রাষ্ট্রে ছিল না। ওটা সে সরকারের কাছে অ্যাপ্লাই করে যে পারমিশনটা পাবে, এই পারমিশনটাকে আমরা বলছি প্যাটেন্ট। সরকার সবকিছু বিবেচনা করে তার ওই ফর্মুলা, তার ডিজাইন, তার ইনভেনশনটাকে সরকার অ্যাপ্লিকেশনের ফলে অ্যানালাইসিস করে তাকে যে মালিকানাটা দেওয়া হবে, তাকে যে ওনারশিপটা দেওয়া হবে ওই ফর্মুলার উপর বা আবিষ্কারের উপর, ওগুলোকে আমরা বলছি প্যাটেন্ট। যেমন আইফোনের কথা যদি বলি, আইফোনের প্যাটেন্ট কাদের কাছে আছে? আইফোনের প্যাটেন্ট আছে অ্যাপল কোম্পানির কাছে। কারণ অ্যাপল কোম্পানি তারা আইফোনের ডিজাইন, সফটওয়্যার, সব যে সিস্টেমটা, প্রসেসিং সিস্টেম, তারা এটা ইনভেন্ট করেছে, আবিষ্কার করে তারা এটা অ্যাপ্লিকেশন করেছে। ওই অ্যাপ্লিকেশন করার ফলে তাদেরকে কনসার্ন অথরিটি পারমিশন দিয়ে দিয়েছে অ্যাপল কোম্পানিকে, তখনই তার আইফোন কিন্তু মার্কেটে ছাড়তে পেরেছে। আমরা কিন্তু এই প্যাটেন্ট রিলেটেড বিভিন্ন কনফ্লিক্টিং বিষয় নিয়ে অনেক বিখ্যাত ফেমাস মামলা পর্যন্ত দেখেছি, মামলা হয়েছে। তোমরা যদি জানি না, তোমরা জানো কিনা, স্যামসাং ভার্সেস আইফোন, স্যামসাং ভার্সেস অ্যাপল, এই ধরনের মামলা কিন্তু হয়েছে। আমি জানি না তোমরা এই বিষয়ে খবর রাখো কিনা। স্যামসাং এর সাথে অ্যাপল কোম্পানির মামলা হয়েছে, কারণ তারা বলা হচ্ছিল যে এক কোম্পানি আরেক কোম্পানির যে ফিচার্স, প্রসেসর বা যে সফটওয়্যার গুলো ইউজ করে একটা থেকে একটা নকল করেছে, এই মর্মে একটা মামলা হয়েছে। এখন কে কার থেকে নকল করেছে? স্যামসাং কি অ্যাপলের কাছ থেকে নিয়েছে, নাকি অ্যাপল স্যামসাং এর কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছে? এটা একটা বিতর্কের বিষয়। এবং প্যাটেন্ট হতে হলে তুমি যা ইচ্ছা তাই আবিষ্কার করবা, এবং ওই আবিষ্কার করেই যদি তুমি প্যাটেন্টের ডিমান্ড করো, ওটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। প্যাটেন্ট পারমিশন পাওয়ার জন্য ওটা অবশ্যই ইনভেন্টিভ ইন নেচার হতে হবে। এটা একটা নিত্য নতুন আবিষ্কার হতে হবে, এবং এটা ইউটিলিটি থাকতে হবে, এটা সমাজে ব্যবহারের একটা ইউটিলিটি থাকতে হবে, এবং এটা ইন্ডাস্ট্রিয়ালিটি অ্যাপ্লিকেবিলিটি থাকতে হবে। অর্থাৎ প্যাটেন্ট পাওয়ার যোগ্যতা হচ্ছে, তোমরা যদি কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করো, ওটার প্যাটেন্ট তখনই তোমরা পাবা যদি ওটা এর আগে এরকম কাজ কেউ করে নাই, তুমি ফার্স্ট ওটা ইনভেন্ট করেছো। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, এটার ইউটিলিটি থাকতে হবে, অর্থাৎ এটা একটা ব্যবহার করার মতো, মানে সাধারণ জনগণ এটাকে তাদের ডেইলি লাইফে ব্যবহার করে লাভবান হতে পারে, এরকম ধরনের জিনিস প্রুফ থাকতে হবে। আরেকটা বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেবিলিটি, অর্থাৎ এটা শিল্প কারখানায় উৎপাদন যোগ্য হতে পারে, উৎপাদন যোগ্য হয় এরকম হতে হবে। তিনটা জিনিস রাখতে হয় প্যাটেন্ট হওয়ার জন্য। হ্যাঁ, এবং আমরা যদি মেডিসিনের কথা, তোমরা মেডিসিন শিল্প দেখো, যে আমরা মেডিসিন প্যাটেন্টে জেনেরিক মেডিসিনের কথা যদি বলি, যে শিল্প কারখানায় যে বাংলাদেশের মেডিসিন গুলো বা বিশ্বের বিভিন্ন জায়গায় মেডিসিন তৈরি করা হয়, ওগুলো কিন্তু বেসিক্যালি প্যাটেন্টের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। তো আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি যেটা আছে, ওটা কিন্তু বেসিক্যালি প্যাটেন্ট রিলেটেড আমরা বলতে পারি। প্যাটেন্ট, একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, প্যাটেন্টের মেয়াদ কতদিন। অর্থাৎ তুমি একটা বিষয় আবিষ্কার করলা, ওই আবিষ্কার করার পর ওই প্যাটেন্টটা তোমার মালিকানায় কতদিন থাকবে। এই একটা প্যাটেন্টের ডিউরেশন বেসিক্যালি 20 ইয়ার্স, 20 বছর পর্যন্ত ওই এটা সাধারণত তার মালিকের এক্সক্লুসিভ রাইটস হিসেবে কাউন্ট হয়। 20 বছরের পর মালিক চাইলে, যে ওনার ক্রিয়েট করেছে, ক্রিয়েটর, সে চাইলে আবার অ্যাপ্লিকেশন করে ফার্দার এক্সটেন্ড করতে পারে। আর যদি সে অ্যাপ্লিকেশন না করে, তখন এই ফর্মুলাটা, যে আবিষ্কারটা, এটা পাবলিক ডোমেইনে চলে যায়, এটা ওপেন হয়ে যায় সবার জন্য। হ্যাঁ, ওটা তখন আর ওইটা একক মালিকানার মধ্যে থাকে না। আর প্যাটেন্ট রিলেটেড বাংলাদেশে যে আইনটা আছে, প্যাটেন্ট এন্ড ডিজাইন অ্যাক্ট 1911। আচ্ছা, এটা আমি একটু স্টপ করে অন্য একটা দেখাই তোমাদের সাথে, আর একটু ক্লিয়ার হবে। আমি এটা অলরেডি তোমাদেরকে শেয়ার করছি সেটা। বাট এই আর্টিকেলটা তোমরা অবশ্যই পড়বা। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ বাংলাদেশ অ্যাপ্রোচ, এই আর্টিকেলটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করেছি, আশা করি সবার কাছে আছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, অর্থাৎ এই আর্টিকেলটার মধ্যে আমাদের প্যাটেন্ট
ট্রেডমার্ক, কপিরাইট এই সবগুলোকে একসাথে নিয়ে আলোচনা করা হয়েছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টির সুন্দর ডেফিনেশন দিয়েছে, দেখো। Intellectual property কাকে বলে? Intellectual property is a thing that are created by the human thought, is the result of intellectual activities. হ্যাঁ, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েট করার ফলে যে ওনার হবে, যে সৃষ্টিকর্তা হবে, তার একক অধিকার, এক্সক্লুসিভ রাইটটা ওই ক্রিয়েটরের কাছে চলে যায় তার সেই আবিষ্কারের কারণে। এখানে যে বিষয়গুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভিতরে আসে, লিটারারি, আর্টিস্টিক, সায়েন্টিফিক ওয়ার্কস, শিল্প সাহিত্যকর্ম, সবগুলোর কথা বলা হচ্ছে। তারপর আমরা দেখতেছি পারফরমেন্স অফ পারফর্মিং আর্টিস্ট, ফোনোগ্রামস এন্ড ব্রডকাস্ট। আমরা যে এক টেলিভিশন থেকে সরাসরি ব্রডকাস্ট করি, একটা টেলিভিশন কোম্পানি, খেলাধুলার লাইভ সম্প্রচার হয়, এটাও কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওই কোম্পানির। ফোনোগ্রাফস বা স্টেজে যে বিভিন্ন ধরনের পারফরমেন্স হয়, এগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, সায়েন্টিফিক যে কোনো সায়েন্টিফিক আবিষ্কার, মেডিকেল রিলেটেড, হ্যাঁ, সবগুলো। তারপরে আমরা কপিরাইট, ট্রেডমার্ক, ইন্ডিকেশনস, এগুলো পাচ্ছি, অনেকগুলো আছে। এবার একটু যদি আমরা দেখি কপিরাইট জিনিসটা আসলে কি। কপিরাইট ইজ এ কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ কপিরাইট এক ধরনের বুদ্ধিভিত্তিক সম্পত্তি। এটা ওয়ান অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইট ইজ এ রাইট, এটা একটা অধিকার given by the law to the creators of literary, dramatic, musical and artistic works and producer of cinematographic films and sound recordings. কপিরাইট হচ্ছে এক ধরনের আইনগত অধিকার, যেটা যিনি ক্রিয়েট করেন বিভিন্ন ধরনের শিল্প সাহিত্য কর্ম, তারপর চলচ্চিত্র, সঙ্গীত, হ্যাঁ, শব্দ ধারণ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত, এবং কম্পিউটার প্রোগ্রামস এটার সাথে অন্তর্গত, যারা এগুলো নিত্য নতুন সৃষ্টি করেন, তাদের যে আইনগত অধিকার দেওয়া হয় ওই সৃষ্টিকর্মের উপর, এটাকে আমরা বলছি কপিরাইট। অর্থাৎ আজকে একটা সিনেমার ডাইরেক্টর নতুন সিনেমা তৈরি করলো, ওটার কপিরাইটটা কিন্তু ওই সিনেমা কোম্পানি বা ডাইরেক্টরের কাছেই থাকবে। আজকে কোনো একটা শিল্পী গান গাইলো, যে শিল্পীটা গান গাইলো ওটার কপিরাইটটা কিন্তু তার, এবং যিনি লিরিক্স গানটা লিখলো ওটার এক ধরনের তার কপিরাইট আছে। যে মিউজিক দিল, একটা গানের সাথে তিনটা পার্টি রিলেট থাকে, একটা মিউজিকের সাথে তিনটা পার্টি রিলেট থাকে। যিনি সিঙ্গার, যিনি গাবেন, তার একটা অধিকার, যিনি গানটা লিখেছেন লিরিক্স, তার একটা অধিকার, এবং যিনি মিউজিক দিবে, যে হারমোনিয়াম, তবলা বা বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে, ওটাও কিন্তু এক ধরনের কপিরাইট। অর্থাৎ একটা কাজের সাথে দেখো অনেকগুলো রাইটস কিন্তু রিলেট আছে। এবং আমাদের বাংলাদেশে কপিরাইট সংক্রান্ত যে বিষয়গুলো আছে, কপিরাইটের ভিতরে কিন্তু ওই যে একটুকে বললাম যে আমাদের কবিতা লিখলাম, গল্প লিখলাম, উপন্যাস লিখলাম, এই সবগুলো কিন্তু কপিরাইট হবে। অর্থাৎ হুমায়ুন আহমেদের যে উপন্যাস বা সৃষ্টিকর্মগুলো আছে, এই সবগুলো কিন্তু তার নামেই কপিরাইট করা, বা তিনি যে কোম্পানিকে দিয়েছেন, এটা তাদের একটা অধিকার, ওটা থেকে তারাই এককভাবে লাভবান হতে পারবে। এই কপিরাইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যিনি ক্রিয়েটর তিনি যেন ওটা থেকে ইকোনমিক্যালি লাভবান হয়, অন্য কেউ যেন তার জিনিসটা কাট কপি পেস্ট করে অর্থনৈতিকভাবে লাভবান হতে না পারে। এবং বাংলাদেশে এই কপিরাইট গুলোকে সুরক্ষা দেওয়ার জন্য একটা আইন আছে, যেটাকে আমরা বলছি কপিরাইট অ্যাক্ট 2000। আমি এর আগে তোমাদেরকে প্যাটেন্ট নিয়ে কথা বলেছি। প্যাটেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে আছে প্যাটেন্ট এন্ড ডিজাইন অ্যাক্ট 1911, আর বাংলাদেশে আমরা পেয়েছি কপিরাইট অ্যাক্ট 2000। তোমরা একটু রিড আউট করলে কিন্তু জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। যে আর্টিকেলটা আমি দিয়েছি একটু রিড আউট করলে দেখবা ইজিলি অনেক কিছু লিখতে পারতেছো তোমরা। এখানে দেখো এই যে উপরে প্যারায়, a person who creates a work first can generally claim copyright. A person can also claim copyright by assignment and license under the 2000 Act. অর্থাৎ তুমি একটা জিনিস আবিষ্কার করলা বা লিখলা, মিউজিক হতে পারে বা এটা উপন্যাস শিল্পকর্ম হতে পারে, এটা তুমি ফার্স্ট অফ অল তুমি এটার সৃষ্টিকর্তা হিসেবে এটার উপর দাবি করতে পারবা। তুমি যদি এরকম হয় যে তুমি তোমার এই অধিকারগুলো অন্য কাউকে অ্যাসাইন করে দিতে চাও বা লাইসেন্স করে দিতে চাও, ওইটাও করতে পারবা। তখন তুমি এই অধিকারগুলো যাকে অ্যাসাইন করবা অথবা লাইসেন্স করে দিবে, সে তখন ওই আইনের মাধ্যমে অধিকারগুলো, কপিরাইট গুলো ক্লেম করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে যিনি ওনার বা ক্রিয়েটর, উনি তো পারবেনই, অথবা উনি যদি ওনার রাইট গুলো কাউকে ট্রান্সফার করে দিয়ে দেয় লাইসেন্স বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে, তারাও
কপিরাইট গুলো ক্লেম করতে পারবে। এবং এখানে যে আইনে বলা হয়েছে, ইন বাংলাদেশ এন অথর ক্যান এনজয় কপিরাইট ফর হিজ লাইফ টাইম প্লাস 60 ইয়ার্স ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ক্যালেন্ডার ইয়ার নেক্সট ফলোইং দ্য ইয়ার ইন হুইচ অথর ডাইজ। সাধারণত বাংলাদেশে এই কপিরাইটের মেয়াদ এই লেখালেখির ক্ষেত্রে, বই লেখালেখির ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তি সারা জীবন মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা ওনার হবেন, এবং প্লাস উনি মারা যাওয়ার পর যে বছর থেকে মারা যাবেন পরের বছর থেকে পরবর্তী 60 বছর পর্যন্ত এটা ওনার নামে বা ওনার ফ্যামিলির নামে ওটার কপিরাইটটা থাকবে। কিভাবে কপিরাইট, তুমি একটা আজকে কিছু আবিষ্কার করলা, ওটা কিভাবে তুমি কপিরাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করবা, এটাও এই আইনে কপিরাইট অ্যাক্ট 2000 এ বলে দিয়েছে যে বাংলাদেশে কপিরাইট অফিসটা হচ্ছে ঢাকায় গিয়ে কপিরাইট অফিসটা আগারগাঁওতে, ওখানে গিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই আইনের মাধ্যমে যে প্রসিডিউর বা ফর্মালিটিস দিয়েছে এটা অনুসরণ করে ওইখানে অ্যাপ্লাই করার পর তার যাচাই বাছাই করে এটা তোমার নামে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে দিবে। তখন তুমি এটা আইনগতভাবে এটার ওনার বা মালিক হয়ে গেলা। তখন কেউ যদি তোমার এই কাজটার তোমার পারমিশন না নিয়ে ইউজ করে অন্য জায়গায়, তখন তুমি তার বিরুদ্ধে আইনগত প্রতিকার চাইতে পারবে আদালতে, এবং এটার ক্ষতিপূরণ তুমি দাবি করতে পারবা। যেমন আমরা প্রায় দেখি না পাইরেসি হয়, পাইরেসি কিন্তু এই কপিরাইটের একটা ইনফ্রিজ ভায়োলেশন। হ্যাঁ, যে পাইরেসি গুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের এই আইন লঙ্ঘন করেই হচ্ছে। এবং এই মাথায় রাখবা, কপিরাইট আইন ভঙ্গের কারণে তোমরা চাইলে দেওয়ানি আদালতে যে তোমরা ক্ষতিপূরণ চাইতে পারো, অথবা যদি মারাত্মক ধরনের এটা আরো বেশি প্রতারণা হয়ে যায় কপিরাইট ব্যবহারের, সেই ক্ষেত্রে ফৌজদারি আদালতে যে ক্রিমিনাল অফেন্স করে ওখানে তাদের জন্য পানিশমেন্ট অর্থাৎ কারাদণ্ডের ইমপ্রিজনমেন্ট, কারাদণ্ডের বিধানও তাদের জন্য করা যেতে পারে। এখন আমরা যদি চলে আসি ট্রেডমার্কটা কি? ট্রেডমার্ক ইজ এ সিম্বল which is generally used to identify a particular product which indicates its source. ট্রেডমার্ক আর কিছুই না, ট্রেডমার্ক হচ্ছে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা পার্ট, একটা সাবজেক্ট ম্যাটার। ট্রেডমার্ক মানে হচ্ছে যে কোনো চিহ্ন বা লোগো, যেগুলা প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা সার্ভিস প্রতিষ্ঠানের বা প্রোডাক্টের নিজস্বতা বা স্বকীয়তা প্রকাশ করে। যেমন আমাদের ইউনিভার্সিটির নিজস্ব লোগো আছে, তোমাদের সিএসসি এর আলাদা ক্লাব আছে, সিএসসি ক্লাবের জন্য লোগো আছে, ঠিক তেমনি প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিসের নিজস্ব কিন্তু লোগো থাকে। এই লোগোটাকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কারণ মানুষ কিন্তু ওই লোগো ডিজাইন এগুলো দেখেই কিন্তু বুঝে যে আমি কোথায় যাব। অর্থাৎ ধরো বাটা লেখা আছে, বাটা বা অ্যাপেক্স, আমরা ওই বাটা এবং অ্যাপেক্স এর ডিজাইন লোগো এটা দেখেই কিন্তু বুঝতে পারি যে ওটা বাটা বা অ্যাপেক্স। আমরা কিন্তু ওখানে গিয়ে প্রোডাক্ট কেনার চেষ্টা করি। এখন অন্য কেউ যদি ধরো কোনো একটা ভুয়া প্রতিষ্ঠান, তারা যদি ওই বাটার ডিজাইনটা নকল করে তাদের মতো করে লাগিয়ে রাখে এবং জনগণকে সাথে প্রতারণা করে যে তারাই আসল বাটা, আসলে এটা নকল, হ্যাঁ, কিন্তু জনগণের সাথে প্রতারণা করতেছে, এটা ট্রেডমার্ক আইন লঙ্ঘন হবে, এটা বুদ্ধিভিত্তিক সম্পত্তির বিরোধিতা হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ট্রেডমার্ক বলতে আমরা যে কোনো ধরনের ওয়ার্ডস, ফ্রেজেস, সিম্বল, লোগোস, ডিজাইন, ইমেজেস অর ডিভাইসেস এগুলোকে কাউন্ট করতে পারি। ইভেন সাউন্ড শব্দকেও কিন্তু আমরা ট্রেডমার্ক হিসেবে বলতে পারি। যেমন ধরো নোকিয়ার মোবাইল যখন ওপেন করা হয় একটা চিহ্ন আসে, পাশাপাশি একটা সাউন্ড হয়, মোবাইল ওপেন করলে একটা সাউন্ড হয়, ওই সাউন্ডটা কিন্তু এক এক কোম্পানির এক এক রকম। এই সাউন্ডটাও এক ধরনের ট্রেডমার্ক হতে পারে, কারণ একই ধরনের সাউন্ড কিন্তু সব কোম্পানির হবে না, এটা সক্রিয়তা থাকবে। হ্যাঁ, এবং তোমাকে তো ট্রেডমার্ক দিবেও না। তুমি যখন ট্রেডমার্ক নিতে যাবা, তুমি যদি অন্য কোম্পানির সাথে হুবহু মিল রেখে ট্রেডমার্ক করো, ট্রেডমার্ক অফিস তোমাকে ট্রেডমার্কের পারমিশন দিবে না, কারণ একই ধরনের ট্রেডমার্ক দুই কোম্পানিকে দেওয়া হবে না, কারণ ডিস্টিংগুইশ হবে না। তাহলে জনগণ বুঝতে পারবে না যে কোন কোম্পানিটার সক্রিয়তা বা বৈশিষ্ট্য কিরকম। এটা কিন্তু বোঝানোর জন্য হলো সবার আলাদা আলাদা লোগো বা সিম্বলের প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোকে রেগুলেট করার জন্য আছে ট্রেডমার্ক অ্যাক্ট 2009। বাংলাদেশে ট্রেডমার্ক আইন 2009 আছে, যেটার মাধ্যমে ট্রেডমার্ক রিলেটেড বিষয়গুলোকে রেগুলেট করা হয়, পরিচালিত করা হয়। তোমরা যদি এখানে আমি আবার এই আর্টিকেলে দেখেছি যে কিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন এ ট্রেডমার্ক আছে মতিঝিল,
হ্যাঁ, মতিঝিল কমার্শিয়াল এলাকা, ওখানে গিয়ে যার যার কোম্পানি ট্রেডমার্ক নিবন্ধন করে নিতে হয় এই আইনের মাধ্যমে। যেটা এখানে বলে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনে কি কি থাকবে যদি কেউ ট্রেডমার্ক নিতে চায় কোন বিজনেসের তাদের অ্যাক্টিভিটিস এর জন্য। এটা সরকারি ফি দিতে হয় অ্যাপ্লিকেশনের সাথে। সবগুলো এখানে একটু রিড আউট করলে তোমরা জানতে পারবা। এবং কেউ যদি ট্রেডমার্ক লঙ্ঘন করে, এক কোম্পানি ট্রেডমার্ক যদি আর কোম্পানি ইউজ করে থাকে, সেই ক্ষেত্রেও 2009 সালের যে আইনটা আছে এই আইনে কিন্তু ওই যে একই ধরনের জরিমানার বিধান রেখেছে, জরিমানার বিধান রেখেছে, ড্যামেজ করার বিধান রেখেছে। যারা প্রতারণাপূর্বক লোগো ইউজ করতেছে তাদের লোগোটা ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে ফেলা, এটাও ওয়ান কাইন্ড অফ একটা প্রসেস, লিগ্যাল প্রসেস বলতে পারি। এবং পাশাপাশি ক্রিমিনাল বা ফৌজদারি রেমিডিও আছে, ইমপ্রিজনমেন্ট বা জেল জরিমানার বিধানও ট্রেডমার্ক আইনে বলা আছে কেউ যদি ফলস বা কাউন্টারফিটিং ট্রেডমার্ক ইউজ করে থাকে। আর প্যাটেন্ট অলরেডি আমি বলেছি যে এখানে বলছে প্যাটেন্ট ইজ এ রাইট অফ অ্যান ইনভেন্টর আপন হিজ নিউ ইনভেন্টেড থিং, ইট ইজ এ ডকুমেন্ট ইস্যুড বাই দ্য রেজিস্ট্রার অফ দ্য ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট। হ্যাঁ, কিভাবে প্যাটেন্ট পাওয়া যায়, এবং 1911 সালের আইনের মাধ্যমে প্যাটেন্ট আমরা পেয়ে থাকি এবং এই প্যাটেন্টের মেয়াদ থাকে 20 বছর। এটা এখানে উল্লেখ করা আছে। তারপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনও এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটাও আমাদের প্যাটেন্ট এন্ড ডিজাইন অ্যাক্ট 1911 আছে, ওটার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। Industrial design হচ্ছে in a lay or general sense refers to the creative activity of achieving a formal or ornamental appearance of mass productive item that within the available cost constraints satisfy both the need for the item to appeal visually to potential consumer. আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হচ্ছে কিছু প্রোডাক্টের যে ডিজাইন করা হয়, প্রোডাক্টের যে আর্কিটেকচারাল ডিজাইন করা হয়, এক একটা প্রোডাক্টের ডিজাইন এক একটা কোম্পানির ডিজাইন এক এক রকম হয়। তো নতুন কোন প্রোডাক্টের যে ডিজাইন গুলো হবে ওই ডিজাইনটাকেও আমরা কিন্তু চাইলে ওই ডিজাইনটাকেও আমরা চাইলে নিবন্ধন করে নিতে পারি। হ্যাঁ, দেখো না যে বিভিন্ন কোম্পানি অনেক সময় বাড়ি তৈরি করে, আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করে নেয়, তারপর বাড়িটা তৈরি করে থাকে। ঠিক এরকমই যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো আছে সবগুলোরই কিছু ডিজাইন থাকে, ওই ডিজাইন গুলো কিন্তু এক এক ভেরি করে, এক একজনের এক এক রকম। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা ক্রিয়েট করবে এই নিজের মাইন্ড বা ক্রিয়েটিভ সেন্স দিয়ে, ওটা কিন্তু তার প্রপার্টি হিসাবেই কাউন্ট হবে। এবং আমাদের এই প্যাটেন্ট এন্ড ডিজাইন অ্যাক্টের যে 1911 আইন, ওটার মাধ্যমেই এটার ইয়ে হবে, এটার গাইডলাইন বা রেগুলেট হবে। ফাইন্যান্স রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল যে বাংলাদেশে বুদ্ধিভিত্তিক সম্পত্তির কি কি সমস্যা আছে এবং তা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, কি কি ধরনের কিছু সাজেশন এই লেখক, রাইটার, অথর এই আর্টিকেলে দিয়ে দিয়েছেন। আমরা একটা কপিরাইটের এক্সাম্পল দিতে পারি। এই যে আর্টিকেলটা তোমাদেরকে পড়াচ্ছি, এই আর্টিকেলটা ওয়ান কাইন্ড অফ কপিরাইট। হ্যাঁ, উনি দেখো, উনি রেফারেন্স হিসেবে উল্লেখ করে দিয়েছে কোন কোন জায়গা থেকে উনি নিচে দেখো কোন কোন সোর্স থেকে উনি ইনফরমেশন নিয়েছেন, ওটা রেফারেন্সে উল্লেখ করেছেন। উনি যদি রেফারেন্স এটা উল্লেখ না করতো তাহলে ধরে নেওয়া তো উনি এটা নিজে লিখেছেন, অর্থাৎ রেফারেন্স না থাকার অর্থ হচ্ছে ওটা নিজের লেখা, কিন্তু উনি তো আসলে অন্যজনের কাছ থেকে কিছু ধার নিয়েছেন। হ্যাঁ, অন্য সোর্স থেকে ইনফরমেশন নিয়েছেন। এটা যদি না নেওয়া হয় তাহলে এটা ওয়ান কাইন্ড অফ চুরি বলা হয়, তাই না? এই ক্ষেত্রে উনি ওই কপিরাইটের রুলসটাকে রেসপেক্ট জানিয়ে যারা এটা ওন করেছে, লিখেছে, তাদের কথাগুলো রেফারেন্সের জায়গায় বা ফুটনোটের জায়গায় উল্লেখ করেছেন। সবগুলো সোর্স উনি উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে যদি বলি, এই যে আর্টিকেলটা আমরা বলছি, এই যে আর্টিকেলটার টাইটেল হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ বাংলাদেশ অ্যাপ্রোচ, এবং রাইটার হচ্ছে মিলান হোসেন। এটা মিলান হোসেনের একটা কপিরাইট। পাশাপাশি যে জার্নাল এটা পাবলিশ করেছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স, এটা তাদেরও কপিরাইট। হ্যাঁ, তো তোমরা এই আর্টিকেলটা যদি একটু বাসায় একটু 10-15 মিনিট রিড আউট করো, অনেক বিষয় তোমরা জানতে পারবে যে কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি দরকার, কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর প্রয়োজনীয়তা আছে। তোমাদের আরেকটা বিষয় আলোচনা করার দরকার ছিল,
তোমাদেরকে একটা দিয়েছিলাম যে তোমরা যেহেতু সবাই ইয়েতে পড়তেছো, সিসি তে, ওই আর্টিকেলটা তোমাদের সাথে ডিসকাস করা হয় নাই। এটা আমার আর্টিকেল ছিল, হ্যাঁ, ওই আর্টিকেলটা এটা তোমরা পড়েছো কিনা আমি জানি না, আমি তোমাদেরকে দিয়েছিলাম, পরীক্ষায় কিন্তু আসবে। এই যে আমরা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালে করেছিলাম, হুম, এই আইনটা কি আসলে কতটুকু ভালো আইন? হ্যাঁ, তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করো, এই আইনের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এটা কতটুকু ও, মানে ভালো আইন হিসেবে কাজ করি, এটা একটা তোমাদের ওপিনিয়ন আমি চাবো। এই আইনটা যদি তোমরা একটু স্টাডি করো, এই আইনটা কি কি কাজ করলে অপরাধ হবে, মানে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কি কি কাজ করলে তার অফেন্স হয়ে যাবে, ওইগুলো বলে দেওয়া আছে, এবং কোনটার জন্য শাস্তি কিরূপ হবে বা কিভাবে হবে, এটা কিন্তু বলে দিয়েছে। এবং এখানে আমি নিচের দিকে, আমার এই আর্টিকেলটার নিচের দিকে আমি আইসিটি অ্যাক্ট এর কথা উল্লেখ করেছি, যে বাংলাদেশ তো আইসিটি অ্যাক্ট 2006 ছিল। আইসিটি অ্যাক্ট থাকার পর কেন আমরা নতুন করে 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আসলাম? তোমাদের মাথায় রাখতে হবে যে আইসিটি অ্যাক্ট তো 2006 সালে আমরা করেছিলাম কম্পিউটার ক্রাইম বা সাইবার ক্রাইম বা ই কমার্স এই বিষয়গুলোকে রেগুলেট করার জন্য। তারপরও আমরা কেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি, নিয়ে আসছি? হ্যাঁ, এমন কি জিনিস যেটা আমাদের মানে আইসিটি অ্যাক্ট কভার করতে পারে নাই, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কভার করছে। এবং আমরা যদি একটু দেখি, এখানে নিচের দিকে আমি দ্বিপক্ষী কথা বলেছি, এই আইনটার পক্ষে যারা মতামত দিয়েছে তাদের মতামতটাকে অ্যানালিসিস করে লিখেছি। পাশাপাশি এটার একটু নেগেটিভ পার্সপেক্টিভও আমি বলেছি। হ্যাঁ, যেমন এখানে আমি পক্ষে বলেছি, এই আইনের একটা ভালো দিক হচ্ছে হলুদ সাংবাদিকতা, যেটা ইংলিশে আমরা বলি ইয়েলো জার্নালিজম। অনেক সাংবাদিক ইয়েলো জার্নালিজমের সাথে জড়িত, অপরাধ মানে এরা সাংবাদিকতা করে, যা ইচ্ছা তাই ছেপে দিচ্ছে বা প্রকাশ করে দিচ্ছে। তাদেরকে রেগুলেট, সত্য মিথ্যা না যে যাচাই বাছাই না করে ছাপছে, তাদেরকে রেগুলেট করার জন্য এই আইনটা দরকার আছে। মানুষ যেন যা ইচ্ছে তাই নিজের ইচ্ছা মতো যেন সবকিছু প্রকাশ করতে না পারে। আবার অন্যদিকে আমি এটাও বলেছি যে এই আইনটা দিয়ে ভিন্ন মত বা বিরোধী মত দমন হয়ে যেতে পারে। দেখা যাবে এই ক্ষেত্রে কোন সরকার, কেউ সরকারের এগেনস্টে বা কোনো অন্যায় অনিয়ম তুলে ধরলো, এরকম একটা চান্স আছে আইনের। এই আইনটা যদি মিসইউজ করা হয়, তাহলে যারা অন্যায় প্রতিবাদ করছে তাদের উপরেও এই আইনটা এক ধরনের একটা সোর্ড হিসাবে, তলোয়ার হিসাবে এটা ইউজ হতে পারে। এজন্য আমি এই টাইটেলটা দিয়েছিলাম প্রপোজ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এ শিল্ড অর সোর্ড, মানে এই যে আমাদের আইনটা আছে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটা কি আসলে আমাদের প্রটেক্ট করতেছে, নাকি উল্টা আমাদেরকে, মানে এটা কি ঢাল নাকি তলোয়ার? এই আইনটাকে আইন তো ঢাল হিসাবে সুরক্ষা দেওয়ার কথা, এই ঢাল হিসাবে কি সুরক্ষা দিচ্ছে, নাকি তলোয়ারের মতো উল্টো আমাদেরকে সাফারার করাচ্ছে? এটা নিয়ে ছিল, এটা তোমরা একটু স্টাডি করে নিও। আর নেক্সট ক্লাসে তোমাদের তো মনে হয়, আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত কোনো কি নোটিশ ডিপার্টমেন্ট থেকে দিয়েছে তোমাদের, বলো তো দেখি কেউ? ঈদের আগে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বা এগুলা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কি টিচাররা বলেছেন তাই না, ঈদের আগে, তাই না? আচ্ছা, হ্যাঁ, ঈদের আগে হচ্ছে ক্লাস নিলে তোমাদেরকে কোশ্চেন দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আমি দেখি আর কয়েকটা ক্লাস নেই। তো তোমাদেরকে মাথায় রাখো যে তোমাদের আমি 10 তারিখের মধ্যেই নিয়ে নিব, মানে শেষ করবো, মানে পরীক্ষা অ্যাসাইনমেন্ট নেওয়াটা শেষ করে ফেলবো। সেই ক্ষেত্রে হয়তোবা তোমাদের 3, 4, 5 তারিখের দিকে কোশ্চেন দিলাম, তোমাদের 4-5 দিন টাইম দিব। হ্যাঁ, হয়তোবা 9 বা 10 তারিখে তোমাদের ডেডলাইন থাকবে। আর ভাইবাটা তোমাদের নিব, যে ভাইবা মিড এবং ফাইনালের ভাইবা, ওটাও ঈদের পরে যে ক্লাস টাইমে ভাইবা গুলো নিয়ে নিব। হ্যাঁ, তো তোমরা আপাতত এগুলো স্টাডি করো, এই আর্টিকেলটা পড়ো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর আর্টিকেলটা পড়ো। এর আগে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ইয়েটা দিয়েছিলাম,
যে আর্টিকেলটা ওটাও স্টাডি করো, ওটা অলরেডি আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি পাওয়ার কথা। তো কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে দিও। হ্যাঁ, তো আমার মনে হয় আজকে ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।